জুলাই সনদ বাস্তবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন করছে বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিমত নেই চট্টগ্রামে সালাউদ্দিন আহমেদ। দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দাবি মন্তব্য জামায়াত এনসিপির। ফ্যাসিবাদের উত্থান আর কোনোভাবেই হতে দেওয়া হবে না। গণ অভ্যুত্থানে গোলাপবাগে নিহত হন পিরোজপুরের জাফর। 1 বছরও শোক কাটেনি পরিবারের। স্ত্রীর চোখে মুখে অন্ধকার। টাঙ্গাইলের গোপালপুরে পুকুর খনন ও ঘাট তৈরিতে অনিয়ম দুর্নীতির অভিযোগ। নিম্নমানের নির্মাণ সামগ্রী বাস্তবায়ন এবং 2 দফার সময় বাড়ানোর পরও নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন বুঝে পায়নি কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা। আহমদ শফির কবর জিয়ারত করেন তারা। জুলাই জাতীয় সনদ 2025-এর একটা খসড়া ড্রাফট জাতীয় ঐকমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। কয়েকদিন আগে আমাদের কাছে দিয়েছে। সেখানে জুলাই সনদ প্রস্তুতির জন্য গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা এবং সুপারিশ, এগুলো সব বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে সেটা বলা আছে। এবং এই সনদের উল্লেখিত যে সনদগুলো, যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে, সবাই একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য 2 বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন। আগামীর বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে বলে জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থান যারা শহীদ ও আহত হয়েছে তারা ডান বাম বোঝে না। ইউসুফ ভুইয়া রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেমিনারে স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভাষণের মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে, তবে আগামীর বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের উত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে তারা ডান বাম বুঝে না। যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ভ্যালু যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। এ সময় নতুন বাংলাদেশে চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না বলেও জানান এই এনসিপি নেতা। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসেবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এ সময় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। রাজশাহীর সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব কল নিয়ে এনবিআর ও বিআইডব্লিউটি এর কোনো টানাপোড়েন পূর্বে থাকলেও এখন আর থাকবে না বলে জানিয়েছেন
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাফাত হোসেন শুক্রবার বেলা 11টায় সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব কল সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে কথা বলেন। সুলতানগঞ্জ বন্দর চালুর জন্য যৌথ আলোচনা হবে। পদ্মা আন্তর্জাতিক নদী হওয়ায় নাব্যতার জন্য ভারত বাংলাদেশ দুই দেশকে কাজ করতে হবে। বাংলাদেশ অংশে নাব্যতা সংকট হলে সরকার কাজ করবে। ভারতের অংশে নাব্যতা সংকট সমাধানে তাদের কাজ করতে হবে বলেও জানান তিনি। এবং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড। কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে। জুলাই সনদ ঘোষণার দাবিতে প্রায় ২৬ ঘন্টারও বেশি সময় ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তন্দ্রা তারণের রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহিদ। রোদ বৃষ্টি পেরিয়ে জুলাই সনদ ঘোষণার দাবিতে ২৬ ঘন্টারও বেশি সময় ধরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। পতাকা, প্লেকার্ড হাতে রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে, ২৪-এর চেতনা বৃথা যেতে দেব না, অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার সহ নানা স্লোগান দেন তারা। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ সংবিধানে লিপিবদ্ধ করা ও তাদের স্বীকৃতি প্রদানের দাবি জানান তারা। বলেন, জুলাই সনদ না হওয়ায় বাধ্য হয়েই সড়ক অবরোধ করে রেখেছেন তারা। জুলাই সনদ তৈরি করেছে সেটা আমরা মেনে নেব না। তার কারণ হচ্ছে আমাদের ওইখানে কোনো উল্লেখ নেই যে এটা আহত বা শহীদদের পক্ষে। ৫ই আগস্টের ভিতরে যদি ঘোষণাপত্র না দেয়, সারা বাংলাদেশে আহত নিহত শহীদ পরিবার রাজপথে দাঁড়িয়ে আমরা অভিভাবকরা মাথায় কাপড় পরে আবার রাজপথে দাঁড়াবো। শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মাননা, চিকিৎসা, কর্মসংস্থান ও সম্মানজনক ভাতার দাবিতে তারা জানায় সরকার আলোচনায় সমাধান দিতে ব্যর্থ হয়েছে। দাবি পূরণ না হলে শাহবাগ মোড়ে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সরকারকে আহ্বান করব, অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি করুন। আমাদেরকে রাস্তায় রাখবেন না। রাষ্ট্রের জন্য এটা সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার যে ১ বছর পরেও জুলাইয়ের অন্যতম বিরোধীরা রাস্তায় দাঁড়িয়ে আছে। এদিকে সড়কের চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছেন জুলাই যোদ্ধারা। অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহন ছেড়ে দেয়া হলেও অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ ঘোষণার দাবিতে এখনো শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাবেন, আর কি আসলে বলছেন আন্দোলনকারীরা? আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে। যেমনটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় দিনের মতো কিন্তু এখানে অবস্থান করছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা নামে একদল আন্দোলনকারী। তাদের যেটি দাবি, তারা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং দ্বিতীয় দিনের মতোই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে আমি যদি একটু বলি, সেগুলো হচ্ছে যে আজ জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে আজীবন সম্মাননা, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা সহ আরও বেশ কিছু দাবিতে কিন্তু তারা দ্বিতীয় দিনের মতো এখানে এসে অবস্থান নিয়েছেন। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো আজকে দ্বিতীয় দিনের মতো এখানে অবস্থান করছেন, তো এখন পর্যন্ত আপনাদের দাবি দেওয়াগুলো যদি আমাদের কাছে আবার একটু তুলে ধরেন এবং আপনাদের মূল দাবিগুলো কি, যদি সেগুলো পূরণ না হয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আসলে আমরা 3 দফা দাবি নিয়ে এই কর্মসূচি শুরু করেছি। আজকে দ্বিতীয় দিন আমাদের কর্মসূচি। আমাদের জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং সাংবিধানিক স্বীকৃতি। আমরা আজকে দ্বিতীয় কর্মসূচি পালন করছি, কিন্তু এখানে অনেকে বহিরাগত আমাদের বিরুদ্ধে নানা অপকণ্ডা
তৈরি করছে এবং বিবৃতি দিচ্ছে মিডিয়ার কাছে। আসলে অমন কিছুই হচ্ছে না, যা আমরা খুবই দুঃখজনকভাবে আমরা ফিল করছি। কারণ আমাদেরকে বলা হচ্ছে এখানে নাকি ভুয়া জুলাই যোদ্ধা, আমরা নাকি ভুয়া জুলাই যোদ্ধা। আসলে সবাই এমআইএস ভুক্ত, সবাই এমআইএস ভুক্ত, সবাই প্রত্যেকের কাছেই এমআইএস কার্ড আছে, সবাই এখানে আছে। কিন্তু এখানে এসে বলা হচ্ছে এখানে নাকি 10-12 জন জুলাই যোদ্ধা আছে আর বাকি সবাই ভুয়া জুলাই যোদ্ধা। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এই যে আপনারা দুদিন ধরে যে আন্দোলনটা করছেন, এতে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের এক ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, যেহেতু শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ সড়ক আপনারা অবস্থান নিয়েছেন, এই বিষয়ে কি? আসলে আমরা কোনো রকম ভোগান্তি দিতে যাচ্ছি না, আমরা কালকে থেকে শান্তিপূর্ণ করার চেষ্টা করছি। যখনই দেখেছি যে আসলে আমাদের এই তো অবস্থান কর্মসূচি, তো যেমনটি শুনছিলেন তারা যেটি বলছিলেন, তারা তাদের যৌক্তিক দাবিতে কিন্তু তারা এখানে এসেছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন, এবং তাদের মতে কোনো ভোগান্তি হচ্ছে না, তারা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ। শাহবাগের মোড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। গেল বছরের এই সময়ে ঢাকার রাজপথ ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। তখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে মুখর হাজারো তরুণ, কিন্তু সেই স্বপ্নযাত্রায় থেমে গেল নিরীহ এক প্রাণ। গুলিতে প্রাণ দিলেন পিরোজপুরের বাস চালক আবু জাফর হাওলাদার। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকার গোলাপবাগে ছাত্র জনতাকে দমনে গুলি চালায় পুলিশ। প্রাণ হারায় বাস চালক আবু জাফর হাওলাদার। পিরোজপুরের মাঠবাড়িয়ায় তুষারখালীর বাসিন্দা জাফর ছিলেন শ্যামলী পরিবহনের চালক। 18 জুলাই রাতে কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার আগেই নিভে যায় তার প্রাণ। এক নারী আন্দোলনকারীর সহায়তায় মৃত্যুর সংবাদ পায় তার স্ত্রী। আবু জাফরের স্ত্রী হাসিনা বেগমের চোখে আজ শুধুই অন্ধকার আর অনিশ্চয়তার মুখে 3 সন্তানের ভবিষ্যৎ। এখনো ছেলে ফেরার অপেক্ষায় জাফরের মা সেতারা বেগম। কখনো স্বপ্ন দেখেন ছেলে ফিরেছে, প্রায়ই ফুপিয়ে উঠে প্রশ্ন করেন আমার ছেলের অপরাধ কি ছিল। পোস্টমর্টম করে আনছে কোন রকম সিনকাল যে পেছাইয়ে নিয়ে মাটি দিয়েছে, দেখতেও পারি না বাবারে আমি। জাফরের বড় ভাই জানান মরদেহ এলাকায় নিয়ে এলে ছাত্রলীগ ও প্রশাসনের লোকজন ভয় দেখিয়ে দ্রুত দাফনের জন্য চাপ দেন। মারা যাওয়ার পরে আমাদের বাড়ির বহুত মানুষ, রাত দিন হোমানে মানুষ, সরকারি লোক টোক সব, এবার কিছু কিছু লোক আবার আইসা ফেরত দেওয়া দিয়েছে যে তোমরা কোনো কথা বলতে পারবা না, আন্দোলনকারী তোমরা। সরকারের পক্ষ থেকে দেয়া 5 লাখ টাকার পুরোটাই ঋণ পরিশোধে খরচ হয়েছে বলে জানান আবু জাফরের ছেলে। 25-26 লাখ টাকা আমরা দেনা ছিলাম। ওই 26 লাখ টাকা দেনা থাকার পরে ওই টাকা দেওয়ার পরেও তারপর যে টাকা আমরা 5 লাখ পেয়েছি, ওই 5 লাখ টাকাও আমরা দেনা দিয়া আমরা শোধ করেছি। এদিকে আবু জাফরের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তাদের পরিবার পরিজনের যে কোনো ধরনের সহযোগিতা যখন যা লাগে আমরা দেখাশোনার চেষ্টা করতেছি। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা আসে আশ্বাস পাওয়া আমরা অবশ্যই পৌঁছাই। আবু জাফরের মতো অনেক সাধারণ মানুষকেই কেড়ে নিয়েছে 2024 সালের রক্তাক্ত জুলাই। তাদের অনেকেরই পরিবার এখন শূন্যতা আর অনিশ্চয়তায় ভুগছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে ময়মনসিংহের নান্দাইলে আয়োজন করা হয়েছে কর্মী সম্মেলন। সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নেতাকর্মীদের কেমন সমাগম দেখছেন? বিএনপি তথা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপির কর্মী সম্মেলন শুরু হচ্ছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই কর্মী সম্মেলনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, এবং আমরা দেখেছি প্রায় কিছুক্ষণ আগে থেকেই নেতাকর্মীরা দলে দলে এই কর্মী সম্মেলনে কিন্তু তারা যোগ দিচ্ছেন। অর্থাৎ বীর বেতাগড় জেবি উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এই কর্মী সম্মেলনে তারা যোগ দিচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন ছোট ছোট মিছিল সহকারে কিন্তু তারা এই কর্মী সম্মেলনে আসছেন। অর্থাৎ নেতাকর্মীরা বলছেন 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা কিন্তু তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের এই আয়োজন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমনউদ্দিন আব্দুল তিনি কিন্তু এই
একটু নেতা কর্মীদের সঙ্গে কথা হতে চাই। আপনাদের এই কর্মী সম্মেলন কখন শুরু হবে? জনগণ আমাদের নেতার জন্য অপেক্ষা করতেছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে নেতাকর্মীরা দলে দলে যোগদান করছেন কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে। তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে শত শত নারী পুরুষ কিন্তু এই দলে দলে এই কর্মী সম্মেলনে তারা কিন্তু অংশগ্রহণ করার লক্ষ্যে কিন্তু তারা আসছেন। অর্থাৎ তারা বলছেন যে তারেক রহমানের যে মেসেজ রয়েছে সেই মেসেজটি কিন্তু তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা পৌঁছে দিবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখছি যে এই কর্মী সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং নেতাকর্মীরা বলছেন যে উন্নয়নের জোয়ার, অর্থাৎ আগামীতে উন্নয়নের বাংলাদেশে তাদের যে আহ্বান সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইলিয়াস আহমেদ। টাঙ্গাইলের গোপালপুরে সরকারিভাবে পুকুর খনন ও ঘাট নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢালাই শেষ হওয়ার পরই ঘাটটি পুকুরে ভেঙে পড়েছে। ঢালাই কাজে নিম্নমানের রড সিমেন্ট ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। তবে এলজিইডি বলছে মাটি নরম, তাই ঢালাই ভেঙে পড়েছে। অভিজিৎ ঘোষের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। পুকুর খাল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশে পুকুর সংস্কার, খনন আর ঘাট নির্মাণ হচ্ছে, কিন্তু বাস্তবে সেই উন্নয়নের ঘাটে জমছে অনিয়মের কাদা। গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুরে ঢালাই করার সময় ভেঙে পড়েছে ঘাট। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের। ঘাট নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রায়হান এন্টারপ্রাইজ। নির্মাণ প্রকল্প বাস্তবায়নে মনিটরিং এর ঘাটতি রয়েছে বলেও অভিযোগ আছে। স্থানীয়রা বলছেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এলজিইডি প্রকৌশলীর সামনেই ঘাট ভেঙে পুকুরে পড়ে। ঠিকমতো জিনিসপাতি দিত, সিমেন্ট বা বালতি ঠিকমতো দিলে ভাঙতো না, কাজই নর্মাল করছে, এই জন্যই ভাঙছে। সিমেন্ট বালু বাঁধাইয়া দিতেছে, পরে কাজ শেষ ভাব কোনো বসটাই তো দুরূপ করে বেড়ে গেল। ভেঙে পড়া ঘাট সরানোর কাজ করছে ঘাট নির্মাণে নিয়োজিত শ্রমিকরা। ভেঙে গেছে, পরে এগুলা উঠাইয়া নিয়ে যেতেছি। অনিয়ম দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। এই ধরনের ভঙ্গুর একটা কাজ কখনো দক্ষ লোকের হাতে হতে পারে না। অনিয়ম হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে এবং অর্থ আত্মসাতের দিকে যাদের ঝোঁক আছে। তবে ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন এলজিইডির এই কর্মকর্তা। অতিবৃষ্টির কারণে ঢালাইটা বৈশা গেছে, বৈশা যাতে ঢালাইটা বন্ধ রাখা হয়েছে। বন্ধ রেখে ঠিকাদারকে বলছি যে ওই সমস্ত মাল তুলে ফেলেন, আবার ভালো করে শাটার করে ঢালাই করবেন। এটা ভিত্তিহীন অনিয়ম বা একটা রডও কম পায় না কেউ, বা স্টোন সিসো ঢালাই সবই প্রপোর্শন, সবই ঠিক আছে। জেলায় কতগুলো পুকুর সংস্কার ও ঘাট নির্মাণের কাজ হচ্ছে সে তথ্য দিতে পারেনি এলজিইডি অফিস। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 দফা সময় বাড়ানো আর কোটি টাকারও বেশি জরিমানার পরও নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবনের কাজ ঝুঁকিতে বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। 250 শয্যা নামের হাসপাতালে চিকিৎসা সেবা চলছে পুরাতন ভবন আর অস্থায়ী টিনশেডে। অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালটি শুধু জেলার মানুষ নয়, লক্ষ্মীপুরেরও প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকে। 2020 সালে হাসপাতালের 12 তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও 5 বছরেও কাজ শেষ করতে পারেনি মেসার্স নূরনবী ট্রেডার্স। গাফিলতির কারণে প্রতিষ্ঠানটিকে কোটি টাকার বেশি জরিমানা করে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়। তারপরও কাজের কাজ কিছুই হয়নি। পুরাতন ভবন ও অস্থায়ী টিনশেডেই চলছে চিকিৎসা সেবা। শয্যার সংকটে রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে। হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরাও। সিটের অভাবে আমরা নিচে ফ্লোরেও থাকতেছি। পরিবেশ দেখে নিজের অসুস্থ হয়ে যায়। দুর্গন্ধযুক্ত ময়লার ডাস্টবিনের মতো অবস্থা হয়ে গেছে। এখন কোনো ব্যবস্থা নেই, সিট নেই। আমি বাড়ির থেকে ফ্যান নিয়ে আসছি। মনে হচ্ছে যে এটা একটা গোরস্থান। কারণ চলে গেলে মানুষের জীবন বাড়ি যায়। আমাদের ওইটা চালু হইলে আর কোনো সমস্যা হইতো না। বহির্বিভাগেরও একই অবস্থা।
চিকিৎসকরা বলছেন পর্যাপ্ত কক্ষ না থাকায় সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। গর্ভবতী বলেন বা কারো গাইনি সমস্যা, ইভেন ছোট ছোট মেয়েরাও আমাদের কাছে আসে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে। তো আমাদের কক্ষ সংকট মানে বিশেষ করে ছোটোর কারণে যে প্রবলেমটা হয়, আমরা রোগীগুলোকে আসলে প্রপারলি যে দেখা, তাকে এক্সামিনেশন করা, এগুলো আসলে পসিবল হচ্ছে না। রোগীদের সাথে কথা বলার যে একটা স্পেস, ওই স্পেসটা পাওয়া যায় না, একটার সাথে আরেকটা দাঁড়ানো থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কাজ শেষ করে কর্তৃপক্ষকে ভবন বুঝে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। আমাদের সিভিলের কাজ শেষ, আমরা হ্যান্ডওভার লিস্ট জমা দিয়েছি, কর্তৃপক্ষ বুঝে নিলে আমাদের কাজ সম্পূর্ণ। অন্যদিকে পরিপূর্ণ ভবন বুঝে পেলেই সেবা নির্বিঘ্ন হওয়ার কথা জানান নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, বিশেষ করে সাবস্টেশনটা বাকি আছে। আমরা যদি ওই ভবনটা পেয়ে যাই তাহলে স্বাস্থ্য সেবা আরো ভালোভাবে আমরা দিতে পারবো। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারের চিঠির আলোকে সাইট পরিদর্শন করে দেখলাম যে তার চিঠির সাথে কাজের ব্যয় মিলেছে। সে সম্পূর্ণ কাজ শেষ না করেই বুঝে নেওয়ার কথা বলছে। এখন সে কেন অবশিষ্ট কাজ শেষ না করেই আমাদেরকে বুঝে নেওয়ার কথা বলল, এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি। দ্রুত নতুন ভবন চালুর দাবি কর্তৃপক্ষ ও স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের শাপলা বিলে নৌকা ডুবে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে কাপাসিয়ায় উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় সকাল 9টার দিকে 5 বন্ধু উপজেলার পাঁচুয়া গ্রামে নৌকা নিয়ে শাপলা তুলতে যান। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে 5 জন পানিতে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলে বায়াজিৎ পানিতে ডুবে নিহত হন। অপর 4 জনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে মাহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদিন মণ্ডল জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত কুষ্টিয়ার দৌলতপুরের গৃহবধূ রজনী ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। শুক্রবার দুপুর 2টার দিকে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে উপজেলার সাদিপুর গ্রামের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর কর্মকর্তারা। পরে রজনী ইসলামের কবরে ফাতিহা পাঠ এবং দোয়া করা হয় এবং আগে বিমান বাহিনীর কর্মকর্তারা নিহত রজনী ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সর্বদাই পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার সমাধিতেও শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার দুপুরে বিমান বাহিনীর উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড লিডার ইকতিদারের নেতৃত্বে 19 সদস্যের একটি প্রতিনিধি দল নিহত মাহিয়া তাসনিম মায়ার নানাবাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে এসে তার কবর জিয়ারত শেষে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিলের অংশ নেন। দেখছেন দেশ জনপদ সংবাদ। ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীর ভাঙনে দিশেহারা কুড়িগ্রাম সদর উপজেলার 5গাছি এবং ভোগাদাহ ইউনিয়নের মানুষ তাই ভাঙন রোধের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছেন এলাকাবাসী। দর্শক বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আসলে কি দাবিতে মানববন্ধন করছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনাকে জানিয়ে রাখি গত 3 মাস ধরে কিন্তু কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদের অব্যাহত ভাঙন রয়েছে। এই গত 3 মাসে কিন্তু অসংখ্য পরিবার আসলে ভিটামাটি হারিয়েছে। এখানকার যে ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে তারা কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে কিন্তু যোগাযোগ করে কিন্তু আসলে কোনো আশ্বাস পায়নি, যার ফলে এখানকার মানুষ, শত শত মানুষ কিন্তু আজ দাঁড়িয়েছে। তারাই একটাই দাবি করছে, তারা ত্রাণ চান না, তারা ভাঙন রোধে স্থায়ী বসবাসের জন্য যে উপযোগী ব্যবস্থা সেটি কিন্তু চাচ্ছেন। তারা বলছেন যে এই ভাঙনের কারণে তারা বিভিন্ন অফিসে আসলে অনেকবার আসলে লিখিতভাবে অভিযোগ করলেও কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো প্রশাসন কিন্তু এখানে ব্যবস্থা নেয়নি, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে দিশেহারা হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই দুধকুমার নদের পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু গত 2 দিন থেকে কিন্তু তীব্র ভাঙন দেখা দিচ্ছে এই ব্রহ্মপুত্রের ডান তীরে। আমি যে এলাকাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকা। এখানে কিন্তু
প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকার দুধকুমার নদের যে ডান তীর সেখানে কিন্তু অব্যাহত ভাঙন রয়েছে। এই ভাঙন রোধে আসলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেয় কিন্তু এখানকার অসংখ্য মানুষ আসলে দাঁড়িয়েছে, তারা বিক্ষোভ করছে এবং তারা মানববন্ধন করবে এবং তারা বলছেন যে তারপরেও আসলে যদি স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কিন্তু তারা জেলা প্রশাসক এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বরাবর আসলে স্মারকলিপি দিবেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এই ভাঙনের বিষয়ে আমি স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন এলাকায় তাদের যে ভাঙন কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছেন যে বরাদ্দ না থাকবার কারণে কিন্তু নতুন যে এলাকাগুলোতে রয়েছে সেখানে কিন্তু আসলে কাজ করতে পারছেন না। জ্যোতি, এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি ভাঙনের। জুয়েল রানা যুক্ত হয়েছিলেন কুড়িগ্রাম থেকে। টানা বৃষ্টিতে দেশের নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। সরবরাহ সংকট আর পরিবহন ব্যাহত হওয়ার কথা বলে বাড়ানো হয়েছে মাছ, সবজি থেকে শুরু করে চালের দামও। কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। সহকর্মীদের তথ্য ও ছবিতে শামীম হোসেনের প্রতিবেদন। টানা বৃষ্টিতে যেন আগুন লেগেছে নিত্যপণ্যের বাজারে। চট্টগ্রামে কাঁচামরিচের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। আগের সপ্তাহে 60 থেকে 65 টাকার বরবটি, করলা, ঝিঙে আর বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। বর্তমানে তো দাম একটু চড়া, বৃষ্টি তো প্রচুর বৃষ্টির কারণে মাল আবাদ কম হচ্ছে। 40 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত কেজি। এটা একটা সিন্ডিকেটের কারণে দাম কমছে না, মানে অজুহাত গাড়ি ভাড়া বাড়ছে, মুখ এটা অজুহাত, বুঝলেন। মাছের বাজারটা একটু বাড়তি মনে হচ্ছে আর কি। বাড়ছে গরু ও খাসির মাংসের দামও। ময়মনসিংহের বাজারে বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আদার কেজি বেড়েছে 60 টাকা, বিক্রি হচ্ছে 180 টাকায়। আছে, তবে কিছু কিছু সবজির দাম অনেক বেশি আসলে, যেমন করলা, কুমড়া, বিভিন্ন ধরনের সবজি আছে। দাম বাড়ছে আর আদার দাম বাড়ছে, বাকি সবগুলোর দাম আগের মতোই আছে। এখন আপনার পেঁয়াজ ছিল আগের সপ্তাহে আপনার 50 টাকায়, এখন আপনার 60 টাকা চলতেছে আজকের বাজারে। আর আদা ছিল 120 টাকা, এখন চলতেছিল 180 টাকা। চাঁদপুরে মাছঘাটে সরবরাহ কম থাকায় কেজিতে 200 টাকা বেড়েছে ইলিশের দাম। শুক্রবার 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। রুই, কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 450 টাকায়। ইলিশের দাম অনেকটা বেশি, কেজিতে 100-200 টাকা বেশি যাচ্ছে। অন্য দিনের থেকে আজকে মাছ অনেক কম। চাঁদপুর ঘাটে আজকে শুক্রবার মাছও কম, ক্রেতা আছে অনেক, কিন্তু মাছ কম নদীতে। লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে বর্ষায় ক্ষেত নষ্ট হওয়ায় শাকসবজির দাম বেড়েছে। বাজার দর বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। মনিটরিং বাড়ানোর জোর দাবি তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই সনদ বাস্তবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন করছে বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিমত নেই চট্টগ্রামে সালাউদ্দিন আহমেদ। দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, দাবি মন্তব্য জামায়াত এনসিপির। ফ্যাসিবাদের উত্থান আর কোনোভাবেই হতে দেওয়া হবে না। গণ অভ্যুত্থানে গোলাপবাগে নিহত হন পিরোজপুরের জাফর। 1 বছরও শোক কাটেনি পরিবারের, স্ত্রীর চোখে মুখে অন্ধকার। টাঙ্গাইলের গোপালপুরে পুকুর খনন ও ঘাট তৈরিতে অনিয়ম দুর্নীতির অভিযোগ। নিম্নমানের নির্মাণ সামগ্রী বাস্তবায়ন এবং 2 দফা সময় বাড়ানোর পরও নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন বুঝে পায়নি কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।